হ্যালো, যেমন তোমাদের সাথে কথা হয়েছিল, আমরা চলে এসেছি এই সিরিজে, যেই সিরিজে আমরা তোমাদের সাথে কথা বলছি যে তোমরা কেরিয়ার নিয়ে কিভাবে ভাববে। সেখানে কিন্তু একটা ইউনিক টপিক নিয়ে কথা বলতে আজকে, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে, যে আজকে আমরা কথা বলছি সায়েন্স স্টুডেন্টসদের সাথে, যারা কিনা আবার আর্টস পড়তে চায়। বাট কেন? না, এটা কোনো এরম কিছু নয় যেটা ভয় পাওয়ার বিষয় বা কেউ ছোট বড় হওয়ার বিষয় নয়। এখানে কিন্তু সত্যি এমন কিছু প্রসপেক্ট আছে যেগুলো তোমাদের জানা দরকার এবং বোঝা দরকার। প্রথমেই সবাইকে অভিনন্দন যারা এবছর ক্লাস 12 মানে এইচএস পাস করলে বা পরীক্ষা দিয়েছো এবং একটা ভালো রেজাল্ট এর আশা করছো, তাদের সকলকে অল দ্য বেস্ট তোমাদের ফিউচারের সবকটা যতগুলো তোমরা ইনিশিয়েটিভ নেবে সেইগুলোর জন্যে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে এইচএসের পর সায়েন্স থেকে আর্টসে সুইচ কেন সুইচ করবে। আমরা তোমাকে কিছু কম্পেলিং রিজনস দেখাবো আর পাঁচখানা এমন কেরিয়ার অপশনস বলবো যেগুলো কিন্তু তোমাদের পুরো ভাবনাটাই পাল্টে দেবে। আর তৃতীয় কেরিয়ার অপশনটা কিন্তু কেউ মিস করো না। তৃতীয় কেরিয়ার অপশনটা কিন্তু থাকছে একটা বড় টুইস্ট। তো দেখে নেওয়া যাক যে কি কি থাকছে। তো সায়েন্স নিয়ে পড়ছি বলে কি আজীবন ল্যাবরেটরিতে কাটতে হবে, কথাটা লেখা হয়েছে, কিন্তু আমার কিন্তু কখনো এরকম মনে হয়নি। আশা করি তোমাদেরও সেটা মনে হওয়া উচিত না, কারণ যদি সায়েন্স নিয়ে পড়ো তোমাদের কিন্তু অনেক রকম অপশানস যেমন খোলা রয়েছে, তেমনই তোমাদের কাছে কিন্তু আর্টসের সাবজেক্টগুলো যাতে ভালো করে করতে পারো বা সেটা একটু অন্যভাবে কিছু ভাবতে পারো বা চাও, সেই দুটোই কিন্তু পসিবল, রাইট? তো সেটা কিন্তু পসিবল। সায়েন্স থেকে আর্টস একদম আসা সম্ভব। আমাদের এখনকার যে কারেন্ট কারিকুলাম, যেটা তোমরা সবাই জানো যে নতুন এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 পর এখন কিন্তু ইউজিসি যে ধরনের কোর্সেস বা যেগুলো তোমাদের সবাইকে অ্যালাউ করছে, সেখানে কিন্তু প্রচুর ফ্লেক্সিবিলিটি রয়েছে। তোমরা খুব সহজভাবেই কিন্তু সুইচ করে যেতে পারো সায়েন্স থেকে আর্টসে। কিন্তু সুইচটা কেন করবে? ওয়াই শুড ইউ সুইচ ফ্রম সায়েন্স টু আর্টস? কেন সুইচ করবে সেটা যদি ভাবা দরকার হয়, আমরা তোমাকে তিনটে রিজন দেবো। আমি তোমায় তিনটে রিজন দেব যে কেন তুমি সুইচ করবে। প্রথম রিজন, প্যাশন আর প্রেশার। এটা হতেই পারে যে তুমি হয়তো সায়েন্স নিয়েছো, বিগত 2 বছর ধরে কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো নিয়ে পড়ছো, কিন্তু তোমার হয়তো কোথাও একটু মনে ভালো লাগাটা সেরকম আর নেই আজ। হয়তো তুমি একটা প্রেশার ফিল করছো, সেই যে প্যাশনটা যে ড্রাইভ করছে তোমায়, সেটা আর আজ ফিল করছো না। সেটা ক্যান বি ওয়ান রিজন। হোয়াট এলস? তোমার হয়তো সিভিল সার্ভিস দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু আমি এই জন্য কিন্তু কখনোই বলছি না যে সায়েন্স নিয়ে পড়া মানে তুমি কিন্তু সিভিল সার্ভিসের কিছু নিয়ে আগে করতে পারবে না। আর্টসের অনেক কটা পেপার রয়েছে যেগুলো কিন্তু সিভিল সার্ভিসের খুব ইম্পর্ট্যান্ট। সায়েন্সের বহু স্টুডেন্টরা কিন্তু আমাদের সিভিল সার্ভিস এক্সাম বসে, খুব ভালো করে লেখে এবং সেগুলো উত্তীর্ণ হয়। তাই জন্যে সিভিল সার্ভিস নিয়ে যদি তুমি পড়তে চাও, আর্টসের কিন্তু অনেকগুলো পেপার রয়েছে যেগুলো কিন্তু সিভিল সার্ভিসের খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু তোমরা আর্টসেই পাবে, রাইট? আর কি রয়েছে? সায়েন্সের স্টুডেন্টদের যেটা ভাবা হয় যে একটু তোমরা লজিক্যালি ভাবতে পারো, মানে লজিকটা তোমাদের ন্যাচারালি আসে, তোমরা খুব লজিক্যালি ভাবতে পারো, মানে তোমাদের একটা অ্যানালিটিক্যাল মাইন্ড, যেটা যেটা আমরা বলছি যে অ্যানালিটিক্যাল মাইন্ড যেটা আর্টসের আছে, সেটা হয়তো কোথাও একটু ল্যাকিং, সেটা সেই সাপোর্টটা পেয়ে যাবে। তাহলে যে কমপ্লিট যে জিনিসটা তৈরি হবে, ইট উইল বি আ প্যাকেজ যেটা কিন্তু কেউ ডিফিট করতে পারবে না, রাইট? তো আমরা কুইকলি দেখে নেব সেরা 5টি কেরিয়ার অপশনস যেগুলো কিন্তু তোমরা পেতে পারো যদি তোমরা আর্টস নিয়ে পড়ো। প্রথমেই যেটা নিয়ে দেখবো সেটা হলো ইকোনমিক্স। ইকোনমিক্সে কী হতে পারে? ইকোনমিক্স মানেই প্রথমে আমাদের মাথায় আসে ইকোনমিস্ট। ইকোনমিক্সকে যে একজন কিনা আমাদের ইকোনমির ম্যাক্রো এবং মাইক্রো ভেরিয়েবল সম্বন্ধে জানে, সেগুলো নিয়ে কথা বলতে পারে, অ্যান্ড সেগুলোর কিন্তু কি ইম্প্যাক্ট পড়বে আমাদের অর্থনীতির ওপরে, সেটার উপরে কিন্তু কথা বলতে পারে। জিডিপি, এনপিপি, ঠিক আছে, রিভার্স রেপো রেট, রেপো রেট, এরকম ধরনের প্রচুর টার্মস তোমরা শুনে এসছো, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আগাগোড়াই এই যদি সেক্টরটা তুমি বাছো, তোমরা কিন্তু রেলেভেন্ট থাকবে। এরপর কি হতে পারে? এরপর যেটা হতে পারে সেটা হলো ডেটা বা বিজনেস অ্যানালিস্ট। এরা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পজিশন, প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা এন্ডেভারে আজকাল কিন্তু লাগে, এবং সেই বিষয়টা কিন্তু ডিটারমাইন করে যে কোম্পানির যে বুকস রয়েছে সেটা কি হেলদি নাকি আনহেলদি, কি করা উচিত না করা উচিত। যারা বিজনেস অ্যানালিস্ট হয়, ইকোনমিক্স নিয়ে পড়ে, তারাই কিন্তু এটা বলে। ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাজটাও কাছাকাছি,
সিমিলার, সেটার জন্যও কিন্তু ইকোনমিক্সটা খুব দরকার পড়ে। মানে নলেজ অফ দ্য মার্কেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই প্রত্যেকটা জবের কথা যেটা বলছি, পলিটিক্যাল অ্যানালিস্টও হতে পারে বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা জবের যে কথা বলছি, দিজ আর হাই পেইং জবস, এবং এটা কিন্তু ইকোনমিক্স একটা ভালো জ্ঞান ছাড়া হতে পারে না। আমরা কিন্তু অলরেডি সিভিল সার্ভিসেস নিয়ে কথা বলেছি একটু আগে। সিভিল সার্ভিস কিন্তু একটা বড় জিনিস বা একটা বড় পার্ট অফ নোয়িং ইকোনমিক্স প্রপারলি, কারণ সিভিল সার্ভিসে কিন্তু তুমি ডে ইন ডে আউট দেশটা কীভাবে চলছে সেই নিয়ে কিন্তু দেখছো, কথা বলছো, এবং তার কোনো না কোনো ইম্প্যাক্ট তোমার নলেজে কিন্তু পড়বে। তুমি কি ডিসিশন নেবে যদি তুমি সিভিল সার্ভিসেস অপ্ট করো। এছাড়া কি আছে? এছাড়া আছে যদি তুমি কোনো মার্কেট অ্যানালিস্ট হও, মানে ধরো লেটসে কীভাবে কী চলছে, মানে মার্কেটের রিসার্চ করছি যে মার্কেটে কী চলছে, সে যদি মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হও, তোমার কিন্তু ইকোনমিক্সটা খুব ভালো কাজে দেবে। চলো, এটা তো গেল ইকোনমিক্সের কথা। নেক্সট কী নিয়ে বলছি? নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হলো সাইকোলজি। সাইকোলজি কিন্তু এমন একটা বিষয় যেটা অনেকেই ভাবে এটা তো ওই পাগলের ডাক্তার বা পাগলদের নিয়ে কাজ করে, মোটেই নয়। সাইকোলজি কিন্তু এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু আমরা কি করছি, যে আমরা মনের কথা নিয়ে কিন্তু ড্রিল করছি। মানে এখানে কি হচ্ছে, ক্লিনিক্যাল সাইকোলজি কিন্তু আজ এমন একটা বিষয় বা এমন একটা স্পেস যেখানে কিন্তু খুব কম মানুষ কাজ করছে এবং তার ডিমান্ড কিন্তু হিউজ। তার জন্য কিন্তু এই পার্টটা কিন্তু কখনোই মিস করো না, সাইকোলজির মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়াটা, অথবা ধরো ইন্ডাস্ট্রিয়াল অথবা অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এরা, আমরা যে যুগটা এখন বাস করছি, সেখানে কিন্তু যে প্রেশার বা যেরকম ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স, এরকম নানান জিনিসপত্র যেগুলো আসে, তার জন্য কিন্তু অল দ্য মোর ইম্পর্টেন্ট এরকম কেউ থাকে যে এই স্পেসটা নিয়ে কাজ করবে, রাইট? এছাড়া আর কি রয়েছে? তোমরা সবাই, আই এম শিওর সবার তোমার না সিআইডি খুব পছন্দ। সেখানে হট করে দয়া ধরো দরজা টরজা ভেঙে ফেললো, সব কিছু করলো, তারপরে গেলো, তারপরে যখন এসিপি বর্ধমান কিছু সলভ করতে পারলেন না, একজন লোকের কাছে গেলেন যে কিনা বলছে এটাই এই রয়েছে সেই রয়েছে, কিছু কাটাছেড়া করছে, কিছু সলিউশন দেখাচ্ছে, দ্যাট ফরেন্সিক পার্ট। এই ফরেন্সিকেরও কিন্তু একটা পার্ট রয়েছে, ফরেন্সিক সাইকোলজিস্ট। তারা কি করেন? তারা সাইকোলজি বিহাইন্ড এনি ওয়ার্ক সেটাকে কিন্তু ম্যাপ করছেন অ্যান্ড ডিটারমাইন করছেন। এটা কিন্তু খুব ভালো একটা নিশ, আর এটা নিয়ে যদি সত্যি তোমরা কাজ করতে পারো, তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না, অ্যান্ড যে জবগুলো পাবে সেগুলোও কিন্তু খুব রেলেভেন্ট আর খুব হাই পেইং। এরপর কি রয়েছে একবার দেখে নেব। এরপর যেটা রয়েছে সেটা হলো লয়ের মধ্যে কিন্তু সবাই যখন ভাবি, আমরা ভাবি একটা কালো কোট পরে ওই সেই চলে গেলাম, আমরা হলো উকিল একজন এমন যে হলো যাচ্ছে গিয়ে শুধুমাত্র কোর্টের মধ্যে লড়াই করছে, কোনো ডিভোর্স কেস, কোনো ক্রিমিনাল, সেটা কিন্তু শুধু ল নয়। এর বাইরে কিন্তু অনেকটা বড় জগৎ রয়েছে যেখানে কিন্তু আমরা কথা বলছি সাইবার ল নিয়ে, ঠিক আছে? যেখানে আজকের দিনে সাইবার ল ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট। যখন এত রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, কাউকে বলছে যে তুমি হলো ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, তোমাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে, এই জিনিসগুলো কারা ডিটারমাইন করছে, কারা দেখছে কার পেছনে? তার পেছনে কিন্তু সাইবার ল রয়েছে, আইপিআর ল স্পেশালিস্ট রয়েছে, যারা কিন্তু তোমার ইনফ্রিঞ্জমেন্ট কিছু রাইটস সেগুলো নিয়ে কাজ করছে। সেটা কিন্তু একটা খুব ভালো বিষয়। এছাড়াও যেটা সবথেকে রিওয়ার্ডিং কেরিয়ার হতে পারে সেটা কিন্তু কর্পোরেট লয়ার। কর্পোরেট লয়ারে যদিও দ্য স্পেস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, একবার যদি ভালোভাবে এস্টাবলিশ হওয়া যায় উইথ এ গুড ফার্ম, ইউ হ্যাভ এ লং ওয়ে টু গো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এখানে আরেকটা জিনিস বলবো, এই সবের মধ্যে কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়েও হতে পারে, সেখানের উপরেও কিন্তু লয়ের একটা বড় কাজ রয়েছে। এই সবের মধ্যে কিন্তু এআই এর ইন্ডালজেন্স বা এআই এর ইনফ্লুয়েন্স কিন্তু বিরাট। আগেকার দিনে যেমন লয়াররা কী করতো, জুনিয়র লয়ারদের রাখতো যারা কিনা পুরো সব কিছু পড়ে সব কিছু রেডি করে দিত, যে এই রয়েছে, এই কেস এই হয়েছে, সেটা করে দিচ্ছে। আজ কিন্তু সেই জিনিসটা এআই করছে। তো তোমার কি দরকার? তোমার দরকার সেই অ্যানালিসিসটার ওপরে এমন কিছু ইনপুটস দেওয়া যাতে তোমার যে সিনিয়র রয়েছে বা যে পুরো টিম ওয়ার্কটা রয়েছে সেটা যেন আরও ইজিয়ার হয়ে যায়, আরও বেটার হয়। নেক্সট কী আছে দেখে নেব। নেক্সট আছে জার্নালিজম। জার্নালিজম ভাবলেই আমরা প্রত্যেকেই হয়তো, আমি যে সময়ে বড় হচ্ছিলাম সেখানে বরখা দত্ত, প্রণয় রয়, এরা ওয়ার মাই আইডলস, ঠিক আছে? ওয়েন এনডিটিভি স্টার্টেড, তো দ্য ওয়ে আই ইউজ টু লুক আপ টু দেম। তো জার্নালিজমের সেখান থেকে আজ হয়তো জার্নালিজমটা অনেক মানে ডিফারেন্সিয়েট হয়ে গেছে, আর আমার আজকে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলতে তাকে ইচ্ছে করে না, বাট ইভেন দেন জার্নালিজম রিমেন্স আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পেস, যেখানে কিন্তু তোমরা কি করতে পারো, আজকে যে ডিজিটাল কন্টেন্টটা এতটা বড় হয়ে গেছে, ডিজিটাল কন্টেন্ট যে পুরো স্পেসের যে ম্যানেজমেন্টটা আছে, এটা কিন্তু জার্নালিজম ইজ দ্যাট বিল্ডিং ব্লক। এর সাথে কিন্তু অবশ্যই মাস কমিউনিকেশন, সেটা কিন্তু তোমাকে হেল্প করতে পারে টু ব্রিজ দ্যাট গ্যাপ। এর মধ্যে তুমি পাবলিক রিলেশনস করতে পারো, তুমি ভেরিয়াস ওয়েজ টু কানেক্ট
অ্যান্ড তোমার সব কিছু কিন্তু এতে যেতে পারো, রাইট? নেক্সট কী আছে? নেক্সট যেটা আছে জিওগ্রাফি। তুমি জিওগ্রাফি নিয়ে কী করতে পারো? জিওগ্রাফি কিন্তু সবাই যখন আমাদের মনে হয় আমাদের যে স্কুলের যে জিওগ্রাফি টিচার ছিলেন তার কথা মনে পড়ে, বাট জিওগ্রাফি ইজ জাস্ট নট অ্যাবাউট অ্যাকাডেমিক্স। জিওগ্রাফিতে কিন্তু তুমি অবশ্যই এটা মাথায় রাখতে হবে, জিওগ্রাফি নিয়ে ভালো করে পড়লে দেয়ার আর হিউজ স্পেসেস দ্যাট ওপেন আপ। সবথেকে বড় কথা আজকের দিনে যেটা হচ্ছে, এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর কাজ হচ্ছে। ইউ ক্যান বি আ এনভায়রনমেন্টাল কনসালটেন্ট। তুমি তো একজন এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হতে পারো। আর তোমরা হয়তো জানো না, বাট এটার প্রচুর ডিমান্ড রয়েছে আর প্রচুর কম লোকও এটাতে অ্যাপ্লাই করছে। এছাড়া কি রয়েছে? আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানার্স, যারা প্ল্যান করছে। এখন এত রকম ক্লাস্টার, এত বাড়ি হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, সেই প্ল্যানারদের খুব দরকার। তাদের কিন্তু অবশ্যই হয়ে রয়েছে। আর আমি যখন ভিডিও শুরু করেছিলাম আমি বলছিলাম এমন একটা জিনিস বলবো মাঝখানে, যেটা কিন্তু তোমাদের সকলকে কিন্তু এমন একটা স্পেস খুলে দেবে যেটা নিয়ে হয়তো তোমরা ভাবো না। সেটা কি? সেটা হলো জিওস্পেশাল অ্যানালিস্ট। এই যে জিওস্পেশাল অ্যানালিস্টটা রয়েছে, এটা কিন্তু খুব এমন একটা নিশ স্পেস, যেটা তোমরা যদি কাজ করো এর চাহিদা আছে, থাকবে এবং বাড়বে, বই কমবে না। তাই জন্যে তোমরা যদি এটা এখনই অপ্ট করো, তোমাদের ফিউচার ইজ কমপ্লিটলি সেফড, নট অনলি ইন্ডিয়াতে বাট ওয়ার্ল্ড ওয়াইড, মানে গ্লোবালি কিন্তু তোমার ডিমান্ড থাকবে, রাইট? এটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এটা যে এতগুলো যে স্পেস নিয়ে আমরা কথা বললাম, কিন্তু সবই কি ঠিক? সবই কি শুধু ভালো? চ্যালেঞ্জ কি রয়েছে? দেখো, যখন আমরা সায়েন্স নিয়ে পড়ি হয়তো আমরা অনেক না পয়েন্টস, একটা পয়েন্ট সিস্টেমের মধ্যে যে আমরা এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে, একটা লজিক্যালি প্যাটার্নটা ড্র করে সেটা আমার অভ্যেস হয়ে গেছে মাইন্ডটা। যখন আমি আর্টসে আসি আমাকে কিন্তু তখন একটা বৃহৎ আকারে লিখে সেটাকে বোঝাতে হয়। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেখানে তোমাকে শিফট করা। অবশ্যই আর একটা জিনিস হয় যে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারলে না তো তাই আর্টসে চলে গেলে। এই ভাবনাগুলোগুলো কিন্তু অনেক সময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাট আমার মতে যদি সেগুলোকে কাটিয়ে উঠতে পারো, মোটিভেশনটা কোথা থেকে আসবে? মোটিভেশনটা আসবে এখান থেকে যে ধরনের সুযোগ, যেই জবগুলো নিয়ে বলছি, সেটা কিন্তু তোমার পাশের বাড়ি বা সেই দাদা বা সেই কাকু তারা কিন্তু পায়নি বা পাচ্ছেও না, জানেও না হয়তো। তুমি যখন সেটা অ্যাপ্লাই করবে, নিজে জবটা পাবে, দ্যাট ইজ হিউজ যে প্রসপেক্টটা ক্রিয়েট করবে। তাই সেটা নিয়ে ভেবো না, সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করো। আর আজই এটা ভাবো যে যদি যে কটা জিনিস দেখালাম সে যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টে পিন করো যে আমি এটা নিয়ে আরও জানতে চাই। আমি তোমাকে ডিটেলে আরও বেশি ওখানে কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব, যাতে যখন তোমরা ডিসিশনটা নেবে তখন যাতে তোমাদের কোনো রকম ডিফিকাল্টি না হয়। আজকের জন্য ভিডিওটা এই অবধিই ছিল। আশা করি তোমাদের কিছু ভ্যালু অ্যাড হলো, আর যে কটা বললাম সেগুলোকে অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ আর অল দ্য বেস্ট।